ভট্টাচার্যের কাছে যাব সরাসরি। ইন্দ্রাশিস ভট্টাচার্য, আপনার কাছে যাওয়ার আগে আমি একবার স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ হিসেবেও পরিচিত স্বামী প্রদীপ্তানন্দ মহারাজকে আমি জিজ্ঞেস করেছিলাম যে নেতাজিকে নিয়ে আপনারা বারবার বলেন নেতাজি বা বিপ্লবীরা নাকি গীতা ভক্ত এবং কালী ভক্ত, দেশভক্তের পাশাপাশি তারা সনাতন ধর্মের ভক্তও ছিলেন, সাধু সন্তেদের মতন। একবার শুনে নেব এবং আপনার কাছে আসছি। যিনি স্বাধীনতার আন্দোলনের পুরোধা, দেশ স্বাধীন হয়েছে নেতাজি সুভাষের আত্মত্যাগে। যে নেতাজি সুভাষ এলগিন রোড থেকে যখন বেরিয়ে আসছেন, গাড়িতে উঠলেন, আবার গাড়ি থেকে নেমে গিয়ে আবার বাড়িতে গেলেন এবং বাড়িতে গিয়ে তার জপের মালা এবং পকেট গীতা আর মায়ের কালিকা মালা ছবি, দক্ষিণেশ্বর মন্দির থেকে না, এলগিন রোডে তার নিজের বাড়ি, দক্ষিণেশ্বর মন্দিরের কালীর ছবি। তো তারপরে জিজ্ঞাসা করলেন তার যে এই ছদ্মবেশে দুর্গম অবস্থা, তো এই সময় আপনি কেন গেলেন? তো বলছে, আমার সর্বক্ষণের সাথী জপের মালা আর এই মায়ের মূর্তি আর পকেট গীতাকে ছেড়ে এসেছে মহানিষ্ক্রমণের আগে। একটা প্রশ্ন সবার মনে, আমার মনেও এই প্রশ্নটা জেগেছে, অযোধ্যাতে একজন সাধু সন্তের মতন অত বড় মাপের একজন দেশনায়ক কেন লুকিয়ে থাকবেন? এবং দ্বিতীয়ত, সাধু সন্তের মতন নেতাজি যিনি মিলিটারি ক্লোথ পরেন, যার প্রেজেন্সটা দেখে মনে হয় যে উনি একেবারে রাষ্ট্রনায়ক এবং তিনি একজন লুপ্তপ্রায় সাধুর মতন এখানে ঘুরে বেড়াবেন, এই প্রশ্ন তো উঠবে। দেখুন, আপনি একটু ভালো করে যদি স্টাডি করেন, মহারাজ যেখান থেকে শেষ করলেন আমি ওখান থেকে শুরু করব। আয়ারের একটা বই আছে, সুভাষচন্দ্র অ্যাজ আই নিউ হিম। সেখানে পরিষ্কার আয়ার বলছেন সুভাষচন্দ্রের একটি ব্যাগ সর্বক্ষণ ওনার সাথে থাকে। এখন সেই ব্যাগে কি আছে এটা দেখার আমার একটা কিউরিওসিটি ছিল। ইন দ্য মেইন টাইম উনি কোনো এক সময় সেই ব্যাগ হাতে পায় এবং সেখানে দেখেন সেই ব্যাগ খুলে একটি শ্রীমদ্ ভাগবত গীতা আর একটি এক্সট্রা চশমা, কারণ উনি চশমা ছাড়া খুব একটা সচ্ছল ছিলেন না এবং চশমার পাওয়ার খুব ছিল। সুতরাং আজকে যদি আমরা বাঘা যতীন, ক্ষুদিরাম বসু, সুভাষচন্দ্র এই জাতীয় ক্যারেক্টার দেখি, মানে ভারতবর্ষের সমকালীন স্বাধীনতা আন্দোলনের সাথে যারা যুক্ত, তাদের হাতে কিন্তু সবসময় একটি গীতা থাকতো, অস্ত্র থাক না থাক একটা গীতা ছিল। তার মানে এখানে একটা স্পিরিট তারা গীতা থেকে পেয়েছেন। আপনারা শ্রী অরবিন্দের কথাও জানেন যে তার যে ভাব সমাধি বলুন, যে এনলাইটমেন্ট বলুন, যা জেলে হয়েছে, সেটার ক্ষেত্রেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের, সেই চক্রধারী শ্রীকৃষ্ণের একটি রোল আছে। এছাড়া আপনি যেটা বললেন, জাস্টিস মনোজ, সাক্ষ্যগুলো দেখেন, অনেকেই বলছেন সন্ন্যাসী, আমরা বলি সন্ন্যাসী দেশনায়ক, তিনি যখন লোকেদের সাথে অন্তরঙ্গ ভাবে মিট করছেন তখন গেরুয়া পরে, একদম গেরুয়া পট্টবস্ত্র, খুব লাইট কালারের, আমরা যেটুক থেকে যা শুনি খুব লাইট কালারের গেরুয়া ইত্যাদি। আবার সেই লোকটাই যখন বাইরে কোনো অফিসিয়াল কাজে যাচ্ছেন সেখানে শুটেড বুটেড, এবং যারা ওনাকে ভিজিট করেছে ফৈজাবাদ, ছোটে দেওকালী মন্দির, তারা তাদের লিখিত এবং তারা সাক্ষ্য দিয়ে বলে গেছেন সেখানে সবসময় একটা আর্মির যে ড্রেস, যে ড্রেসে আমরা ওনাকে দেখে অভ্যেস, যে টুপি, জুতো ইত্যাদি। আপনি যদি বাঘা যতীনেরও চরিত্র দেখেন, আপনি দেখবেন বাঘা যতীন যে তার কাজগুলো করেছেন, যে বিপ্লবের যে কাজগুলো করেছেন, সেটা কিন্তু এই গেরুয়ার ছদ্মবেশে। হ্যাঁ, সুতরাং এরা কিন্তু মনে প্রাণে সন্ন্যাসী ছিলেন তো অবশ্যই, কিন্তু ভারতবর্ষ যেহেতু সনাতন ধর্মের প্রতি মানুষের, মানে আম আদমির একটা আস্থা, এই গেরুয়ার প্রতি যে তাদের একটা ভক্তি, আপনি দেখবেন অনেকের এই গেরুয়ার প্রতি ভীষণ ভয়, মানে আজকের রাজনৈতিক দলেরও আছে। সুতরাং আজকের রাজনৈতিক দলের এতদিন বাদে যদি গেরুয়ার প্রতি এরকম ভয় থেকে থাকে, তাহলে আপনি বুঝে দেখুন যে ইংরেজ আমলে কি ছিল, তারাও এই গেরুয়াকেই ভয় পেয়েছে, এই সন্ন্যাসীকে ভয় পেয়েছে। অতএব এই বাঘা যতীনের মতো লোকেরা, এই সুভাষচন্দ্রের মতো লোকেরা এই গেরুয়ার ছদ্মবেশে তাদের কর্মকাণ্ডের রূপায়ণ দিয়েছে, যার পরিণত রূপ আজকে আমরা 2022-2024 আমরা দেখতে পাচ্ছি। এই কথা 90-এর দশকেও প্রচলিত ছিল এবং শুধু তাই